শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা ফিরে গেলেন ফুল না দিয়েই। কি ঘটনা ঘটছে? স্থানীয় সূত্রে জানা গেছে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে, অর্থাৎ আজকে প্রথম প্রহরে নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান রুমিন ফারহানা। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাকে শ্রদ্ধা জানাতে বাধা দেয়। এইটাকে আমি বলবো যে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে বাধা দেওয়া হয়েছে, কারণ এখানে নাম সহ উল্লেখ আছে সরাইল উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, তার নেতৃত্বে মিছিল নিয়ে এসে তাকে বাধা দেওয়া হয়েছে। কোথায় ছিল গত 15 বছর 7 মাসে আনোয়ার হোসেন মাস্টাররা? আজকে সুদিন দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের বক্তব্যের মাঝে আমরা পাই যে মব সন্ত্রাসের দিন শেষ। এটাকে কি বলবেন? এটা কি মব না? এটা কি ওই মাস্টারের বাড়িতে কি রুমিন ফারহানা দল বল নিয়ে তার বাড়িতে গেছেন, নাকি শহীদ মিনারে গেছেন? সেখানে বাধা দেওয়ার এখতিয়ার তাকে কে দিল? অবশ্যই এখানে কিন্তু আপনি যেমন তেমন লোককে পান নাই, ইনি রুমিন ফারহানা। আমি তো বিশ্বাস করি সর্বোচ্চ দেখে ছাড়বেন এটা। কোথা থেকে কি হলো, এত বড় সাহস! তারপরে তিনি একজন সংসদ সদস্য, রুমিন ফারহানা একজন সংসদ সদস্য, স্বতন্ত্র কোনো পরাজিত প্রার্থী নয়, তিনি বিজয় প্রার্থী। তার সাথে এই ঘটনা ঘটলো, দলের সাধারণ সম্পাদক ঘটালো। আমরা এটাও কিন্তু দেখব যে কেন্দ্র থেকে ওই সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের বিরুদ্ধে দলীয়ভাবে কি সিদ্ধান্ত আসে, এটাও দেশবাসী দেখবে। রুমিন ফারহানার সাথে ঘটনা ঘটছে, এইটা কিন্তু ওই শুধু সরাইলের যে কি বলে যে সীমানা তার মধ্যেই নাই, সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী চলে গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে ফুল না দিয়েই এলাকা ত্যাগ করতে বাধ্য হন তিনি। এই কথাগুলো স্থানীয় সূত্রে জানা গেছে, কারো পক্ষ হয়ে কিন্তু কেউ বলেনি। শাহবাজপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় 1 ঘন্টা সড়ক বন্ধ থাকা সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ঘটনার বিষয়ে রুমিন ফারহানা অভিযোগ করেন, অর্থাৎ রুমিন ফারহানার সাথে যে ঘটনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে রুমিন ফারহানার যারা লোকজন আছেন বা তার যে কি বলে নেতাকর্মী আছেন, তারা এই শাহবাজপুর এলাকার সড়ক অবরোধ করে প্রায় 1 ঘন্টা, তারপরে তারা রাস্তা ছেড়ে দেয়। ঘটনার বিষয়ে রুমিন ফারহানা অভিযোগ করেন, পরাজয়ের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এই হামলার চেষ্টা চালানো হয়েছে। বিএনপি যদি এখনই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে তবে এর পরিণাম ভয়াবহ হবে। যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে তিনি ছেড়ে দেওয়ার পাত্র নন, তিনি দেখে ছাড়বেন এটা শেষ পর্যন্ত। আর যদি রুমিন ফারহানার এই কথা যদি সত্যই হয় যে পরাজয়ের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, তাইলে আমি বলবো যে রাজনীতির পর্যন্ত বোঝে না ওই সাধারণ সম্পাদক। পরাজয়ের প্রতিশোধ শহীদ মিনারে গিয়ে বাধা দেওয়া এটা প্রতিশোধ, নাকি নিজের ইমেজ কারো ডাউন করা, দলের ভাবমূর্তি নষ্ট করা, কোনটা? আপনি ভাবুন যে একজন প্রার্থী স্বতন্ত্র, তিনিও একটা সময় দলেরই ছিলেন, দলের নেতৃত্বে ছিলেন, দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন, বড় দায়িত্ব মুখপাত্র হিসেবে। এই জন্য বললাম দেশের মধ্যে দলের পক্ষে তার মতো দ্বিতীয় পার্সন দেখান তো যে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, দল থেকে তিনি সরে আসছেন, স্বতন্ত্র নির্বাচন করছেন, নির্বাচিত হয়েছেন। এখন দলের মনোনীত প্রার্থী পরাজয় বরণ করছে জনগণের ভোটের মাধ্যমে, তাইলে সেইখানে প্রতিশোধ হিসেবে শহীদ মিনারে বাধা, এইটা তো রাজনীতির আমি ওর মধ্যে তো পর্যন্ত খুঁজে পেতেছি না। তিনি আরও জানান, অর্থাৎ রুমিন ফারহানা আরও জানান, এই ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে। এ সময় আব্দুল আহাদ নামে তার এক আহত কর্মীর অবস্থাও তিনি গণমাধ্যমের সামনে তুলে ধরেন। একই নেত্রী বলে, একই নেতা বলে, একই জনপ্রতিনিধি বলে, ন্যূনতম যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেটাও তার ব্রেনে থাকে, কোথায় বলতে হবে, কি পদক্ষেপ নিতে হবে তার থাকে। নেত্রী এটা সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অবশ্যই আমরা আশাবাদী যে এইটার যেন সঠিক, এটা তো মব, নিঃসন্দেহে মব। কারণ এইখানে বলা হয়েছে, স্থানীয়রা বলতেছেন যে
আজকে 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রুমিন ফারহানা যখন তার নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য গেছেন, তখন সেখানে সরাইল উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং রুমিন ফারহানাকে ফুল দিতে বাধা প্রয়োগ করে। তাই এটা কি মব বলবেন না? প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয়, আদৌ মবকারীরা তারা কি আইনের আওতায় আসে নাকি সেটা দেখব, সেই বিষয়ে প্রয়োজন আমরা আলোচনা করব। তবে তিনি কিন্তু রুমিন ফারহানা, সরাইলের যারা আছেন নেতাকর্মী, এইটা আপনারা কোন বিবেক বুদ্ধি অনুযায়ী কাজ করতেছেন সেটা বলতে পারবো না, তবে নিজের দলের ক্ষতি নিজেরাই করতেছেন। কুক স্টুডিওতে একটা জনপ্রিয় বাংলা গান আছে, আরে বুকে লাগে ব্যথারে হাত ছাইরা দাও সোনার দেওরারে। একটা ভিডিও দেখার পর থেকে এই গানটা আমার বারবার মনে পড়তেছিল। দেখতে চান? আসেন দেখি। জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদদেরকে, এবার আপনারা কি মনে করে এলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখনো কি জামাত এটা না জায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের না করাই কেন সাংবাদিক আজকের দিনেই এই প্রশ্নটা করলো? জামাত স্বাধীনতার 55 বছর পর এসে এই প্রথমবার শহীদ মিনারে গিয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধা নিবেদন করতে। বিশ্বাস করেন, যখন হেঁটে হেঁটে যাচ্ছিল তখন চেহারার দিকে তাকিয়ে আহা কত কষ্ট তার মনের মধ্যে। অনিচ্ছা সত্ত্বেও তাকে যাইতে হয়েছে নিয়ম রক্ষার খাতিরে, কারণ সে বিরোধী দলের প্রধান নেতা, সেক্ষেত্রে তাকে যাইতেই হবে। সেখানে যাওয়ার পর সাংবাদিকরা এমন এমন প্রশ্ন করলো, যেই প্রশ্নের উত্তরে জামাতের আমির পুরোপুরি অপ্রস্তুত ছিল। এইভাবে তাকে প্রশ্ন করা হবে সে কল্পনাও করতে পারে নাই। এরপর কি হয়েছে? জামাতের আমির যখন শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার ত্যাগ করবে, ঠিক সেই সময় সাধারণ জনগণ এবং বিএনপির একটা শ্রেণীর নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিল। কি স্লোগান শুনবেন? শুনেন। একাত্তরের দালালেরা হুঁশিয়ার, সাবধান। আহা জুলাই চেতনা কোথায় ঝুলে গেল? মাত্র 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যা যা করেছে, রাজাকারদের পুনর্বাসন করার জন্য, পাকিস্তানকে বাংলাদেশে আবারও প্রতিষ্ঠিত করার জন্য যা যা করেছে, বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। জামাতের আরেকজন ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি, 36 পৃষ্ঠার এই ভিসিকে আজকে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি পন্থী মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকরা স্পেসটাই দেয় নাই। দেখেন ভিডিওটা দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমুল হক বিদিশা, প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কোথায় ঝুলে গেল জুলাই চেতনা? এবার আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ, এটা কুফরি? এটা কি কোনো শিরকের মধ্যে পড়ে? ইসলাম কি তাই বলে? জামাতের মিজানুর রহমান আজাইরা একটা বক্তব্য দিছে, এটাও শুনেন। শহীদ মিনারে ফুল দেয়া যাবে কিনা? ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয়, কিন্তু এটাও এক ধরনের শিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যেটা হয়েছিল, এভাবেই তারা শ্রদ্ধা দেখাতে যে আস্তে আস্তে শিরকির দিকে ধাবিত হয়েছিল। তো এটা ঠিক না। ফুল দেওয়াটা শ্রদ্ধা, কিন্তু এটা ধীরে ধীরে শিরকি কাজের দিকে চলে যায়। তাহলে জামাতের আমির কেন শহীদ মিনারে গিয়েছিল? এটা কি শিরকি কাজ হলো না? জামাত তো সবসময় বলে তারা ইসলামের রক্ষাকর্তা, ইসলামের ধারক বাহক। তাহলে ইসলামের ধারক বাহক হয়ে কিভাবে শিরকের মতো জঘন্য কাজ করলো? জামাত ঐতিহাসিকভাবেই মিথ্যাচার ভণ্ডদের একটা সংগঠন। জামাতের অসংখ্য নেতাকর্মী শহীদ মিনারে যাবার সময় ডক্টর শফিকুর রহমানের পেছনে থেকে স্লোগান দিয়েছে। স্লোগানটা শুনেন। ঠিক এই স্লোগানটা শোনার জন্য গতকাল সারা রাত জেগেছিলাম। ভাষা শহীদ গোলাম আজম, লৌ 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 সালাম। চিন্তা করেন কত বড় ভণ্ড, কত বড় মিথ্যাবাদী এরা গোলাম আজমের মতো রাজাকারকে, যুদ্ধাপরাধীকে ভাষা শহীদ বলতেছে। অথচ তৎকালীন সময়ে
ভাষা আন্দোলনের পর গোলাম আজম খোদ নিজে বলেছিল ভাষা আন্দোলন করা উচিত হয়নি। পশ্চিম পাকিস্তানের শুক্কুরে 18 জুন 1970 এক গণসংবর্ধনায় জামাত নেতা গোলাম আজম বলেন, উর্দু পাক ভারত উপমহাদেশের মুসলমানদের সাধারণ ভাষা। তিনি বলেন 52 সালে ভাষা আন্দোলনের সময় তিনিও অংশ নিয়েছিলেন, কিন্তু তা ভুল হয়েছিল। যে রাজাকার ভাষা আন্দোলনকে বলে ভুল হয়েছিল, এটা করা উচিত হয়নি, সেই ব্যক্তিকে জামাত ভাষা শহীদ হিসেবে আখ্যা দিয়ে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, ভাষা শহীদ গোলাম আজম লৌ 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 ছালাম। দেখেন, বাংলাদেশের মানুষ অসভ্য হতে পারে, বাংলাদেশের মানুষ জঘন্য হতে পারে, বাংলাদেশের মানুষ খুব বিশ্রী বিকৃত মানসিকতার অধিকারী হতে পারে, কিন্তু বাংলাদেশে এখনো 70 থেকে 80% মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে বিশ্বাস করে, তারা মুক্তিযুদ্ধকে অন্য কোনো আন্দোলন সংগ্রামের সাথে তুলনা করলে সেটা মেনে নিতে পারে না। যার কারণেই এনসিপির মতো জঘন্য রাজনৈতিক দলের পরাজয় হয়েছে, যার কারণে জামাত ঠিক 1.5 বছরের মাথায় তাদের স্বপ্ন ভঙ্গের যন্ত্রণায় কাতরাচ্ছে, ছটফট করছে। বুঝতে পারছেন না? জামাত স্বপ্ন দেখেছিল ক্ষমতায় আসবে, বাংলাদেশের একটা বিশাল শ্রেণী ভেবেছিল জামাত ক্ষমতায় আসবে, এমনকি আমিও ভেবে নিয়েছিলাম হয়তোবা নির্বাচনের সময় ইঞ্জিনিয়ারিং করে জামাত ক্ষমতায় চলে আসবে। যদি জামাত ক্ষমতায় আসতো, বাংলাদেশ থেকে 71 মুছে দিতে চাইতো, বাংলাদেশ থেকে জাতির পিতাকে অপ্রাসঙ্গিক করতে চাইতো, জিন্নাকে জাতির পিতা হিসেবে আবারও তারা মানার চেষ্টা করত, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেই মানুষগুলো আত্মাহুতি দিয়েছে, যেই নারীরা সম্ভ্রম হারা হয়েছে, এদের ইতিহাসকে মুছে ফেলতো। এটাই জামাত ইসলাম। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জামাতের মধ্যে কোনো পার্থক্য নাই, তারপরেও বিএনপি যেহেতু একটা রাজনৈতিক সংগঠন, তারা নিজেদেরকে দাবি করে, সুতরাং বিএনপির বাংলাদেশের মানুষের প্রতি একটা দায়বদ্ধতার জায়গা আছে, একটা জবাবদিহিতার জায়গা আছে। সেই জায়গা থেকে বিএনপি চাইলেও সম্পূর্ণরূপে রাজাকারদের পক্ষে অবস্থান নিতে পারবে না। তারা মধ্যপন্থী অবস্থান অবলম্বন করে সব সময়। তারা কখনোই মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। এটাই সত্য, এটা মানতে হবে। গতকাল রুমিন ফারহানার একটা সাক্ষাৎকার দেখলাম খালেদ মুহিউদ্দিনের সাথে। সেখানে তিনি বলেছেন জামাত ইসলাম বিএনপির কুলের উপর চড়ে এখন দাঁত বার করতেছে। ডক্টর ইউনূস গত 17 মাসে জামাতকে সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। যদি বাংলাদেশ আওয়ামী লীগ গত 17 বছরে জামাতকে প্রধান বিরোধী দল বানিয়ে নির্বাচন করত, জামাত নাচতে নাচতে প্রধান বিরোধী দল হবার সৌভাগ্য অর্জন করাতে তারা সংসদে অংশ নিত, আর তখন বিএনপি নামক রাজনৈতিক শক্তিটা বা দলটা ধ্বংস হয়ে যেত। এটা কিন্তু ধ্রুব সত্য কথা। বাংলাদেশে দুইটা আদর্শ, একটা মুক্তিযুদ্ধের পক্ষে আর একটা মুক্তিযুদ্ধের বিপক্ষে। মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী যদি প্রধান বিরোধী দল হতো, মধ্যপন্থী বিএনপি একেবারে ধ্বংস হয়ে যেত, কারণ বিএনপির মধ্যে কোনো আদর্শিক জায়গা নাই। রুমিন ফারহানার এই কথাটাকে আমি 100-তে 100 দিলাম। সুতরাং বিএনপির ভাইদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, জামাতের সাথে কোনো প্রকার আতাত কইরেন না। বাংলাদেশে যদি সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি চর্চা অব্যাহত রাখতে চান, তবে জামাতের আইডিওলজিকে বাংলাদেশ থেকে ক্লোজ করে দিতে হবে। অন্যথায় বাংলাদেশে কখনো স্বাভাবিক গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া চলমান হবে না, গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে না। জামাতের কোনো চরিত্র নাই। বাংলাদেশে বামেরা যেমন চরিত্রহীন, বাংলাদেশে জামাত ইসলাম ততটা বৃহৎ চরিত্রহীন দল। এই দল কোনোদিনও স্বাধীনতার পক্ষে সম্পূর্ণরূপে অবস্থান নিতে পারবে না। তারা কোনোদিনও 71-এর জন্য মাফ চাইবে না। জামাতের আমির শুধুমাত্র রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে গিয়ে বিরোধী দলের প্রধান নেতা হিসেবে তাকে শহীদ মিনারে যেতে হয়েছে, যার কারণে তার পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন ভুলে গিয়ে তারা শহীদ মিনারে গিয়েছিল। এর বাইরে আর কোনো কিছুই না। জামাতের আমিরের উপস্থিতিতে সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়েছে, রাজাকার রাজাকার বলে জামাতের আমিরকে সম্বোধন করেছে। এটার জন্য তাদেরকে একটা ধন্যবাদ দিতে হয়। সবশেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সৃষ্টিকর্তা তাদেরকে অনেক ভালো রাখুক। সবাই ভালো থাকবেন। পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন।